আসসালামু আলাইকুম। আনসেন্সর টক উইথ বনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমার সঙ্গে আছে সাইফুল ভাই। তো অনেক দিন একটা ভিডিও তৈরি করা হয় না, একটা গ্যাপ হয়ে গেছে। তো এর ভেতরে আজকে সাইফুল ভাই আমার কাছে জানতে চাইলো নতুন অভিবাসন যে আইন বা কি পরিবর্তন হতে যাচ্ছে অভিবাসন আইনে, তো এটার ব্যাপারে জানতে চাচ্ছিল। তো আমি ভাবলাম একটা ভিডিও বানাই ফেলি, যাতে সবাই মিলে আমরা আসলে ব্যাপারটা জানতে পারি। সবাই ইনফরমেশনগুলো পেলো যারা যারা আসলে অভিবাসন আইন সম্পর্কে জানতে চায় তারা ইনফরমেশনগুলো পায়। তো সেই পরিপ্রেক্ষিতে আসলে রাত্রে অফিস শেষ করে দুই ভাই আসা। সাইফুল ভাইয়ের আসলে ইউরোপে নতুন, তো ঠান্ডাটা আসলে উনি এখন এক্সপিরিয়েন্স করেনি যে ইউরোপের ঠান্ডাটা আসলে কেমন হয়। তো ওনার প্রচুর ঠান্ডা লাগতেছে ভাই। আমি আচ্ছা, সবাইকে বলি যে এখন বনি ভাই হচ্ছে, বনি ভাইয়ের সাথে যারা ফেসবুকে আছেন আপনারা জানেন, সে কিন্তু শীতের সেলিব্রেশন অনেক আগেই শুরু করে দিয়েছে এবং প্রতিদিন যে জুব্বা জাব্বা সে পরে, এগুলো হচ্ছে আমি হাসতাম আগে। জি তো আমি তো প্রতিদিন মানে মুভ করতে হয় বিভিন্ন দিকে, সাইকেল চালাইতে হয়। তো ইউরোপে যেহেতু আমার ড্রাইভিং লাইসেন্স করা সম্ভব না, সাইকেল হচ্ছে খুব ইজি মুভমেন্ট করার জন্য ভালো। সাইকেল পাতিন আপনি তো আচ্ছা, দুইটাই। তো এখন ওইটাতে এত পরিমাণ বাতাস, তার উপরে মানে দিনের বেলায় 16 ডিগ্রি থাকে আর এখন হচ্ছে 14 ডিগ্রি, এখন 11 ডিগ্রি। তো এই 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমি এটা না নিয়ে আসতাম তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যেত। হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে বনি ভাই, যে এখানে কিন্তু এখনো কুয়াশা অথবা বরফ আমরা যেটাই বলি এগুলো কিছুই নাই, জাস্ট না। বাতাস। কিন্তু বাতাসটা এত এখনো ভাই ঠান্ডাটা স্টার্ট হয় নাই। ওয়েট, অপেক্ষা করেন। অপেক্ষা করেন। ও বাই দ্য ওয়ে, না, আমরা না এর ফাঁকে একটু বলে ফেলি, সেটা হচ্ছে যে সুন্দর মিয়াই এত কালা মিয়া কত কালা হইব ওইটার অপেক্ষায় আছে। আচ্ছা হ্যাঁ, শীত আসলে এক্সপিরিয়েন্স করতে পারবেন যে আসলে ঠান্ডাটা কেমন। যাই হোক, তো আমরা কথায় আসি, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে গেলে অনেক ভাই বিরক্ত হয়ে যায়, অনেকেই বিরক্ত হয়ে যায়। তো অভিবাসন আইনের সব থেকে বড় পরিবর্তন যেটা আমরা 15 অক্টোবর অথবা 10 অক্টোবরে সাইফুল ভাই হইতে যাচ্ছে, তো সেই ব্যাপারটা হলো আমাদের প্রত্যেকটা, আপনারা জানেন যে সেনজেনে যতগুলা কান্ট্রি আছে, হ্যাঁ সেনজেনে যতগুলা কান্ট্রি আছে। 10 অক্টোবরে কি হবে? এখন তো হচ্ছে সেপ্টেম্বর চলতেছে। অক্টোবরে একটা পরিবর্তন, 10 অথবা 15-এর ভেতরে একটা বিশাল একটা পরিবর্তন আসছে। আজকে একটা রেজাল্ট আসছে, ওটা আপনি একটু শেয়ার করেন যদি। আজকে একটা রেজাল্ট আসছে মনে হয়। হ্যাঁ, এখন ভাই অনেক ধরনের নিউজ আসতেছে, অনেক ধরনের সব কিছুই আসতেছে। এখনও ওই ধরনের কোনো আইন পাস হয়নি, এটা হলো সব থেকে বড় কথা। হ্যাঁ, মানুষের মুখে আমরা অনেক কিছু শুনতে পারি। হ্যাঁ, তো সবাইকে আমি বলি যে গুজবে কান দিবেন না, কারণ আমরা বাঙালিরা গুজবে বিশ্বাসী। আমরা গুজব একটা রাত্রেবেলা 12টার পরে ছড়াই দিই, ওটা মনে করেন পুরো বাংলাদেশে ভাইরাল হয়ে যায়। ইভেন আমরা পৃথিবীর যে কোনো জায়গায় থাকি, আমাদের কাজ হলো গুজব ছড়ানো। তো গুজবে কেউ কান দিবেন না। সব থেকে বড় পরিবর্তন যেটা আর কি আইন যেটা পাশ হয়েছে, সেটা হলো অনেকেই দেখা যায় স্পেনে এখন, আপনারা জানেন সবাই ইতিমধ্যে, পর্তুগালের যে সেফ এন্ট্রিটা, এইটা অলরেডি ক্লোজড। সেফ এন্ট্রি হয় না, একবারে 3 তারিখ থেকে ক্লোজ। জি, একবারে যে ক্লোজ এরকম কিছু না, কিছু কিছু ক্ষেত্রে আপনি এটা করা যায়, যে লাইক ফ্যামিলি ক্ষেত্রে বা অনেক এটা আপনার করা যায়। মাছ পিপলের জন্য যেটা ছিল ওটা বন্ধ হয়ে গেছে, ফ্যামিলির জন্য এটা তো সব দেশেই আছে। ঠিক আছে, তো কিছু কিছু পরিপ্রেক্ষিতে একবার ইউরোপিয়ান ইউনিয়নের কোনো দেশেই এটা বন্ধ হওয়া সম্ভব না, যেহেতু ইউরোপকে মানবিক দেশ বলা হয়। হ্যাঁ, তো আমরা ইউরোপিয়ান ইউনিয়নের সব থেকে বড় যে পরিবর্তনটা, সেটা হলো কি, মানুষ কি করতো আগে, স্পেনে এম্পাদমেন্ট্রো যেটা এম্পাদমেন্ট্রো করে রেখে গেল, আমি ফ্রান্সে চলে গেলাম, ফ্রান্সে গিয়ে কাজ করলাম, ফ্রান্সের স্যালারি বেশি। ইভেন দেখা যায় পর্তুগালে কেউ সেফ দিয়ে বা পর্তুগালে ফিঙ্গার দিয়ে, হ্যাঁ পর্তুগালে ফিঙ্গার দিয়ে মানুষ স্পেনে চলে আসে কাজ করার জন্য। কাজ হলো পর্তুগালে কাজের অভাব, আর স্যালারিও কম, কাজ থাকলেও স্যালারিও কম। এটা মানুষের আসলে সারভাইভ করা পর্তুগালে অনেক কষ্ট, ট্যাক্সের টাকা, এগুলা অনেক কিছু, অনেক সিন্ডিকেট আছে। যাই হোক, তো এই ধরনের যে ব্যাপারগুলো, এইগুলো এড়াইতে, যেমন আপনার এক একটা মানুষের 4 জায়গা 5 জায়গা ফিঙ্গার হয়ে যায়। হ্যাঁ,
বায়োমেট্রিক, যেটা আপনি এক দেশে যখন যাবেন তখন অ্যাসাইলাম দেন অথবা পুলিশে ধরলে বা যে কোনো কিছুই, আপনারা জানেন যে ইউরোপিয়ান ইউনিয়ন ইতিমধ্যে কমন ডাটা তৈরি করে ফেলছে। হুম। যে আপনার এক দেশে এন্ট্রি হলে অন্য দেশ জানতে পারে যে আসলে আপনার ফিঙ্গারপ্রিন্ট কোথায় আছে, কোন কোন দেশে আছে। এটা ইতিমধ্যে এটা আগে ছিল না, এটা ইতিমধ্যে হয়ে গেছে কমন ডাটা। তো এটা কবে থেকে হয়েছে যে কমন? এটা আপনার কমন ডাটাটা চালু হয়েছে 2022 থেকে আর কি, পুরোপুরি আর কি আপনার ফাংশনাল যেটা আর কি। আচ্ছা আচ্ছা। এর আগে থেকে এদের পরিকল্পনা ছিল, বাট 2022 থেকে এটা সম্পূর্ণ কমন ডাটা হয়ে গেছে। তো ফিঙ্গারপ্রিন্ট এটা কাটারও ব্যবস্থা আছে, বিভিন্ন সিজ বলে যেটা আর কি। এটা আপনার, এটা নিয়ে আমি পরে একটা ভিডিও বানাবো। আচ্ছা, আপনি ওই যে আরাইগো সোশিয়াল বা এমপাদ্রোমিয়ান্তো যেটাকে বলে, তো এইটার ব্যাপারে আপনি যে এই তথ্যটা একটু শেয়ার করতে পারেন। এটা একটা সময় 3 বছর ছিল, এখন 2 বছর করেছে। এটা নিয়ে এখনো কনফ্লিক্ট আছে, ওইটা নিয়ে যদি আপনি একটু বলেন। আচ্ছা, এইটার ব্যাপার হলো কি, এখানে প্রত্যেকটা মানবিক কান্ট্রি যেগুলা, মানে আমরা ইউরোপিয়ান ইউনিয়নের যতগুলো, ফ্রান্স, জার্মানি, স্পেন, পর্তুগাল, যেসব জায়গায় কাগজ হয়, আমরা সহজ ভাষায় যেটা বলতে পারি, যেসব জায়গায় কাগজ হয়, এই সব ক্ষেত্রে আপনার কিছু নিয়ম বা কানুন আছে। যে স্পেনে আপনি যদি বসবাস করেন, একটা এমপাদ্রোমিয়ান্টোটা আমি একটু ডিটেলসে বলি। হ্যাঁ, এমপাদ্রোমিয়ান্টোটা হলো, সরি ভিডিওটা ইন্টারাপ্ট হয়ে গেছিল। তো যাই হোক, আমাদের এমপাদ্রোমিয়ান্টোর বিষয়টা জানতে হবে। এমপাদ্রোমিয়ান্টো হলো একটা আপনার অ্যাড্রেস। হ্যাঁ, এটা প্রত্যেকটা দেশেই আপনার চিঠি কোথায় যাবে, বা আপনার সহজ ভাষায় যেটা, যে সরকার যাতে জানতে পারে যে আপনি কোথায় আছেন। তো এমপাদ্রোমিয়ান্টোর যে ব্যাপারটা, এটা নর্মালি আপনার এখানে থেকে এমপাদ্রোমিয়ান্টো করলো 2.5 সোশ্যাল, যেটা এটা 3 বছর পরে একটা কাগজ জমা দেওয়া যায় সোশ্যাল। আপনার এটার ভিতরে কয়েকটা ক্যাটাগরি আছে, এটা নিয়ে আমার একটা লং ভিডিও বানাইতে হবে, এভাবে বলা যায় না। তো এইটা নিয়ে আমরা অনেক শুনতেছি যে 2 বছরে হয়ে যাবে। মাঝে আমাদের বাংলাদেশ যে আমাদের কেন্দ্রীয় মসজিদ, স্পেনে মাদ্রিদে বলা যায়, বাইতুল মুকাররম মসজিদে, ওইখানেও আপনার ডিক্লেয়ার দিয়েছিলেন। তো আসলে এটার কোনো ক্লিয়ার মেসেজ অক্টোবর পর্যন্ত আসেনি না। অক্টোবরের 15 বা 16 তারিখের যে, বা 10 বা 15 তারিখ, এরকম একটা অক্টোবর মাসের যে মানে ডিক্লেয়ারের ব্যাপারটা, এটা হওয়ার আগ পর্যন্ত কেউ এটা সঠিক তথ্য দিতে পারবে না। এইটা নিয়ে আসলে গত কয়েকদিন আগেও অনেক আলোচনা হয়েছে। আজকেও আমি শুনছি যে সংসদে এটার একটা বিল উত্থাপন করা হয়েছে, বাট আমি আপনাকে যেটা আর কি ভিডিও ইন্টারাপ্ট হওয়ার জন্য আমি আসলে ভুলে গেছিলাম, বা আপনার কথা হয়ে গেছে। প্রত্যেকটা মানবিক কান্ট্রিতে অনেকগুলা আপনার থাকে, এনজিও থাকে, বা আপনার যারা রিফিউজিদের মানবাধিকার নিয়ে সংস্থা যেগুলো, হ্যাঁ, এনজিও বা থাকে, এরা আসলে চাচ্ছে যে যারা রিফিউজি আছে স্পেনে, আপনার পর্তুগালটা অফ হয়ে যাওয়ার পরে স্পেনে বিশাল একটা ইম্প্যাক্ট পড়ছে। তো এই সোশ্যাল অ্যাক্টিভিটিস যারা করে, হ্যাঁ, যারা এনজিও, হ্যাঁ, যারা সংস্থা, তো এই তারা বিভিন্ন ধরনের যে দাবি বা এগুলো উপস্থাপন করছে। তা কিছু কিছু বিল এগ্রি হচ্ছে। সাপোজ 2 বছরের যেটা, এটা আপনার কাদের জন্য প্রযোজ্য হবে? তো কেউ বলতেছে 2022-এ যারা এন্ট্রি করছে 22-এর একটা সার্টেন মাস, হ্যাঁ, এদের জন্য। আবার কেউ বলতেছে 2021-এ যারা, কেউ বলতেছে 2020-এ। তো গভর্নমেন্ট একটা পর্যায়ে এসে রাজি হবে, হ্যাঁ, যে আমি কোন বছর থেকে বা কোথা থেকে শুরু করব না। আরেকটা তো শোনা যাচ্ছে হচ্ছে আপনার এই 2024-এর সেপ্টেম্বরের 1 তারিখ, এই একটা আওয়াজও কিন্তু শোনা যাচ্ছে। জি জি জি, বিভিন্ন ধরনের মানুষের মানে আপনার আসলে একটা কথা যখন বের হয়ে যায়, আমরা বাঙালি তো আমাদের কথাগুলো অনেক চেঞ্জ হয়ে যায়। যাই হোক, তো আমি যেটা আর কি বলতে চাচ্ছিলাম যে 15 অক্টোবর অথবা 10 অক্টোবরে, যেটা মানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট বিষয়, যারা এমপাদ্রোমিয়ান্টো করে অন্যান্য দেশে কাজ করতে চান বা কাজ করতেন, হ্যাঁ, তো এই জিনিসটা আর হচ্ছে না। কারণ প্রত্যেকটা আমাদের তো বর্ডারলেস, হ্যাঁ, আমাদের তো পুরো বর্ডারলেস। সেনজেনের যতগুলা কান্ট্রি আছে আমরা ভিসা ফ্রি ঘুরতে পারি, তো আমাদের বর্ডারলেস বাট আপনার প্রত্যেকটা স্টেশনে, হ্যাঁ, টিএসআই যেটা আপনার স্ক্যানিং মেশিন, এটা বসাবে
এখানে সবার ফিঙ্গার নেওয়া হবে। এটা কি কবে থেকে চালু হবে? এটা হয় 15 অক্টোবর অথবা 10 অক্টোবর থেকে আপনার বিভিন্ন জায়গায়, একসাথে তো সব জায়গায় দেওয়া পসিবল না সেনজেনের, তো এটা পর্যায়ক্রমে, হ্যাঁ পর্যায়ক্রমে এটা 10 থেকে 15 অক্টোবরের ভেতরে এটা চালু হবে যে আপনি কি কারণে মুভ করতেছেন। হ্যাঁ, আপনি ফ্রিলি তো অলওয়েজ মুভ করতে পারবেন, সেনজেনের একটা কারণ দর্শাইতে হবে। বাট আপনি কেন যাচ্ছেন, আপনি ট্রাভেল করতে চান, দ্যাটস ওকে, কোনো প্রবলেম নেই। বাট আপনি গেলেন, যাওয়ার পরে আপনি স্পেনে পদযাত্রা করলেন বা পর্তুগালে আপনি অ্যাড্রেসের জন্য সব কিছু করলেন, অথবা ফ্রান্সে করলেন, আপনি অন্য দেশে যে কাজ করবেন, এই খেলাটা আর খেলা যাবে না। ঠিক আছে, এইটার জন্য আসলে ওদের যে আদমশুমারি বা কাউন্টিং, যে আসলে ইউরোপে কতগুলা অভিবাসী আছে, কোন দেশে কি, এগুলা কাউন্ট করাও আপনার খুবই মুশকিল হয়ে যায়। তো তাদের একটা ক্লিয়ার ধারণার জন্যই তাদের নিজেদের স্বার্থে এটা করতে। জি জি, এটা নিজেদের স্বার্থে। যেমন আপনার মনে করেন অনেকে আছে যে স্পেন থেকে ক্রাইম করে চলে যায় ফ্রান্সে, বাঙালির ভিতরেই আছে, হ্যাঁ, বা ফ্রান্স থেকে একটা ক্রাইম করে চলে আসলো, হ্যাঁ, এখানে এটা আগে হইতো বা হইতো, অথবা কাজের ক্ষেত্রে সিকিউরিটি পারপাসে, আসলে সিকিউরিটি পারপোজে এটা দরকার আছে, ছিল। হ্যাঁ। তো যাই হোক, আমি সবাইকে বলবো যে আপনারা যেখানেই থাকেন বা যেখানেই আপনারা অবস্থান করেন না কেন, আপনারা চেষ্টা করবেন একটা কান্ট্রিতে আপনারা সেটেল হওয়ার জন্য। কারণ ইউরোপের মোটামুটি সবগুলা কান্ট্রিতেই সেম অলমোস্ট সেম আমি এই সুযোগ সুবিধা। হ্যাঁ, আপনার অনেক দেশ আছে, যেমন আপনি যদি আয়ারল্যান্ড বলেন, নরওয়ে বলেন, সুইডেন বলেন, ওই দেশগুলোতে অনেক ইনকাম। আমরা যদি ইনকামের কথা চিন্তা করি, তো সেই দেশগুলোর তুলনায় পর্তুগাল, স্পেন কিন্তু অত ইনকাম নাই। কিন্তু দুইটা ব্যাপার ভিন্ন। এখন আমি যদি বৈধই না হই, আমার ইনকামের তো প্রশ্নই আসে না, আমি তো বেশি কন্টিনিউ করতে পারবো না। তো স্পেনের স্যালারিটা একটু কম, স্যালারি কম বলতে যারা অবৈধ থাকে তাদের স্যালারিটা একটু কম। এখানে অবৈধ কেউ না, সবাই বৈধ না, সবাই বৈধ, আসলে অনিয়মিত। এখন আমি এটা একটু বলতে চাই, সেটা হচ্ছে যে একটা জায়গায় স্থায়ী হলে বা আপনার যদি পেপারস হয়ে যায়, তখন তো আপনি ইউরোপের যে কোনো দেশে যেটা পছন্দ আপনার, ওইখানে গিয়ে কাজ করতে পারবেন না। এইটা আসলে মানুষের একটা ভুল ধারণা। টেম্পোরারি রেসিডেন্ট যেটা, এইটা প্রত্যেকটা দেশে, সাপোজ যখন আপনি টেম্পোরারি রেসিডেন্টটা পাবেন, আপনাকে আমি যেটা আর কি ক্লিয়ারিফাই করি, না, এটা 3 বছরের কথা বলতেছি না, বা টেম্পোরারি রেসিডেন্ট আপনি ধরেন 5-10 বছর বা যত সময় লাগে, যখন আপনার ওইটা পার্মানেন্ট হওয়ার পরে আপনি ইউ কার্ড, যেটা ইইউ, এটা ব্লু কার্ডও বলে, এটা দুই ক্ষেত্রে হয়। একটা হলো আপনার এডুকেশন এর উপরে হয়, আর একটা হলো আপনার যখন পার্মানেন্ট কার্ড পেয়ে যাবেন, তারপরে আপনি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, তখন আপনি যে কোনো জায়গায় জব করতে পারবেন। এটা হলো আরেকটা বিষয়। আরেকটা লাইটটা ভালো আসতেছে। আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই শেষ করার আগে, বাংলাদেশ থেকে যারা নতুন আসতেছেন, হ্যাঁ, আমাদের বাংলাদেশিদের সমস্যা, আমরা বাইরে আসি আনস্কিল্ড হয়ে। হ্যাঁ, আমার মানে সাজেশন থাকবে, আপনারা যে কোনো একটা কোর্স করে আসেন, হাতের কাজ শিখে আসেন, কাজের অভাব নেই, যে কোনো কাজ, ইলেকট্রিশিয়ান হন, আপনি কনস্ট্রাকশনের কাজ করেন, অথবা এখানে আসার পরে আপনি যত বড় আপনি শিক্ষিত হন না কেন, আপনার যদি মনে হয় বাপ চাচারা না থাকে, ভাই ব্রাদার না থাকে, যদি সেটেলড এখানে কেউ না থাকে, তারপরেও আপনার আত্মীয় স্বজন বিদেশে কাজে দেয় না। এটা হলো সব থেকে বড় কথা। আপনারা হাতের কাজ শিখে আসবেন, আপনাদের ভাতের অভাব হবে না। হাতের কাজ আমি স্পেসিফিক কয়েকটা বিষয় বলে দিই, যেটা আমি ফেস করতেছি, আপনি আরও অনেক আগে আসছেন। ভাই একটা অফিসে জব করতেছে, তো অফিসের জব একটা অফিসে এক রকম হয়, তো উনারটা একটু ভিন্ন। তো সব অফিসের জব তো এখানে পাওয়া যাবে না। সেই ক্ষেত্রে বাঙালিদের জন্য আমি যদি যেই সাবজেক্টে অনার্স মাস্টার্স করে আসি না কেন, আমি কিন্তু গুড ফর নাথিং ফর দিস সিচুয়েশন বা এনভায়রনমেন্ট বা এই ওয়ার্ক স্টেশনগুলোর জন্য। তো সেই ক্ষেত্রে আপনারা যেগুলো পারেন, ইলেকট্রিক, এটা খুব ইম্পর্টেন্ট, ইলেকট্রিশিয়ান আপনি হন, এগুলোর কাজ করতে পারেন। তারপর হচ্ছে মোবাইল অ্যাক্সেসরিজের কাজ শিখতে পারেন, রেস্টুরেন্টের কিছু কাজ আপনারা শিখে আসতে পারেন। এইগুলো জাস্ট বেসিক জানা থাকলে পরে আস্তে আস্তে অবশ্য সিচুয়েশন নিজেই ক্রিয়েট করা যায়। জি,
সব থেকে বেস্ট হয় আপনার মোবাইল অ্যাক্সেসরিজ যদি আপনি মানে এটা তো সবার সাথে যাবে না যাবে না বা সবাই এটা পারবে না, এটা সব থেকে বেস্ট হয় আপনি যখন বিদেশে আসার পরিকল্পনা করেন, আপনি জানেন সেনজেনে আপনি ঢুকতে হলে বা ইউরোপের যে কোনো জায়গায় ঢুকতে হলে 6 থেকে 8 মাস আপনার সময়, এটা আপনি জানেন লাগবেই। লাগবেই। হ্যাঁ, এটা ভিসা হোক বা না হোক, অন্যান্য প্রসেসিং গুলোর পাশাপাশি এটাও একটা কাজ। এটাও একটা কাজ। এই 6 থেকে 8 মাস আপনি যে ফ্রি থাকেন, এইটাই আপনি একটা ভালো কিছু শিখেন। ভালো কিছু শিখলে আপনার কাগজ থাকুক না থাকুক, আপনার ইউরোপে এসে জবের কোনো টেনশন আপনাকে করতে হবে না। ভালো আছে? ভালো। তো যাই হোক, শুভরাত্রি সবাইকে, আবার দেখা হবে ইনশাল্লাহ। আর সাইফুল ভাইয়ের একটা পেজ আছে, আমি আগেও প্রমোট করি, এখনও, আয়না। ঠিক আছে, সবাই আয়নাতে চোখ রাখুন, আয়নাতে আসলে স্পষ্ট স্বচ্ছ সব কিছু পাওয়া যায়। তো যাই হোক, এখানে কোনো একবারে এডিটিং raw, নাই, কোনো হ্যাঁ। কিছু নাই। তো আপনারা চাইলে আয়নাতে আসলে সাবস্ক্রাইব করবেন, আপনারা চাইলে না, সবার কাছে রিকোয়েস্ট থাকবে। আর সাথে আমার বনিয়ামিন খান। হ্যাঁ, আমার তো আসলে ফেসবুক পেজ, এটা আপনারা সবাই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ, শুভরাত্রি। আল্লাহ হাফেজ।